আসসালামাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। একটু দ্রুত কমেন্ট করে জানাবে। মেডিকেল সায়েন্স, সবাই কেমন আছো? কোথা থেকে যোগদান করলে এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু শেয়ার করে দিতে পারো। এখন আমরা একটু দেখব, আমরা এটাকে বলি চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান সবাই একটু শেয়ার করে দাও, সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। আমি আবারও বলছি, আমার কাজ হচ্ছে বিষয়টাকে তোমাদের সামনে বুঝিয়ে উপস্থাপন করা, এর মধ্য থেকে প্রয়োজনীয় অংশটুকু দেখে দেখে খাতায় নোট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আমরা প্রথম যে আলোচ্য বিষয়টা একটু দেখো। প্রথম টপিকটা আমরা এভাবে লিখতে পারি, একটু খেয়াল করে দেখো। আমাদের তিনটি বিষয় প্রথমে জানতে হবে। একটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনক, আধুনিক জনক, আধুনিক জনক এবং অবদানকারী। অবদানকারী সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। একটু দেখো, এখানে জনক হচ্ছে হিপোক্রেটিস, গ্রিক বিজ্ঞানী। আধুনিক জনক আমরা তাকেই বলবো হিপোক্রেটিস, এবং অবদানকারী হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনা, ইবনে সিনা হচ্ছে মধ্যপ্রাচ্যের চিকিৎসক ও বিজ্ঞানী। ইবনে সিনা মধ্যপ্রাচ্য। তাহলে আমরা তিনটি বিষয় জাস্ট জেনে রাখলাম। জনক হচ্ছে হিপোক্রেটিস, গ্রিক। আধুনিক জনক হিপোক্রেটিস, গ্রিক। অবদানকারী ইবনে সিনা, মধ্যপ্রাচ্য। একটু জানা রাখলাম। একটু খেয়াল করি, আমরা প্রথম যে বিষয়টি দেখবো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিজিজ বা রোগ কি। একটু খেয়াল করতে হবে। প্রথম হচ্ছে ডিজিজ বা রোগ। রোগ হচ্ছে শরীরের অস্বাভাবিক অবস্থা। শরীরের অস্বাভাবিক অবস্থা হচ্ছে রোগ। তাহলে আমরা যদি একটা প্রশ্ন করা হয় রোগের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য, অ্যান্সার দেব শারীরিক অস্বাভাবিক অবস্থা। যদি আমাদের প্রশ্ন আসে রোগের লক্ষণ, আমরা অনেকগুলো রোগ করে পড়ব। যদি কেউ জিজ্ঞেস করে রোগের লক্ষণ কি, রোগের লক্ষণ কি, তাহলে এখানে আমরা উত্তরটি দেব। সেটা হচ্ছে
রোগ সৃষ্টির পূর্বাভাস। যেমন রোগের লক্ষণের ক্ষেত্রে আমরা যদি এরকম লিখি জ্বর, ব্যথা, বমি, রক্তপাত ইত্যাদি, এগুলো হচ্ছে কোন রোগ নয়, এটা হচ্ছে রোগের লক্ষণ। রোগের লক্ষণ হচ্ছে জ্বর, ব্যথা, বমি এগুলো। কিন্তু আমরা রোগ যদি বলতাম, তুমি যদি এখন লিখতে যক্ষা একটা রোগ, হ্যাঁ, তুমি যদি বলতে এখন কোভিড-19 একটি রোগ, হ্যাঁ, এগুলো হচ্ছে রোগ। এখন আমাদের যদি আমরা বলতাম এখানে পোলিও, এগুলো রোগ, ডায়াবেটিস রোগ, এগুলো সব রোগ, এগুলো হচ্ছে রোগ। তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে রোগ দেখলাম, রোগের লক্ষণ দেখলাম। এখন আমরা দেখব সংক্রমণ রোগ। আমরা লিখব হচ্ছে সংক্রামক রোগ। ভালো করে একটু দেখতে হবে সংক্রামক রোগ কি। পরীক্ষাতে যে আমাদের প্রশ্ন করা হয় সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা কি উত্তর দেবো একটু দেখো। অণুজীব দ্বারা সৃষ্ট রোগ। অণুজীব দ্বারা সৃষ্ট রোগকে আমরা বলছি সংক্রামক রোগ। এখন অণুজীব দ্বারা তোমার একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ অণুজীব? অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো হচ্ছে অণুজীব। আমি আবারও বলেছি, অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলোকে আমরা বলছি অণুজীব। এখন একটু দেখো, যদি এটা লেখা শেষ হয় আমরা একটা প্রশ্ন লিখি, সবাইকে উত্তর দিতে হবে। প্রশ্নটা কি বলছে দেখো, নিচের কোনটি দ্বারা সবচেয়ে বেশি সংক্রামক রোগ হয়? আমি বোঝানোর চেষ্টা করছি, যদি অপশন চেঞ্জ হয় তাহলে অবশ্যই, আবারও বলছি, অপশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। যেমন কি বলছে, নিচের কোনটি দ্বারা সবচেয়ে বেশি সংক্রামক রোগ হয়। যদি অপশন এরকম থাকে, ভাইরাস, খ লেখো ব্যাকটেরিয়া, গতে দাও ছত্রাক, ঘতে দাও অণুজীব। দ্রুত উত্তর দিতে হবে। আমি কি বলেছি, নিচের কোনটি দ্বারা সবচেয়ে বেশি সংক্রামক রোগ হয়। পরীক্ষার হলে অপশনে আমরা দেখতে পেলাম যদি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অণুজীব, তাহলে কি আনসার হবে? ঝটপট উত্তর দিতে হবে প্রত্যেককে।
তাহলে আমরা এখানে বলছি অণুজীব। এবং কেন কোনটা উত্তর হবে আমরা একটু পরে ব্যাখ্যা যাচ্ছি। এখন আসো, যদি নেক্সট কোন একটি এক্সামে যদি এই প্রশ্নটার অপশনটা এমন দেয়, ভালো করে দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কোনটি নয়। এখন কি হবে? এই পাশের অপশন থেকে বলো এখন উত্তর কি হবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কোনটি নয়। এখন আমরা ডান পাশের অপশন থেকে দাগাবো সেম প্রশ্ন, শুধু অপশন পরিবর্তন। তখন কি দাগাবো? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কোনটি নয়। তাহলে কেউ বলছে ভাইরাস, কেউ ব্যাকটেরিয়া ইত্যাদি। ডান পাশের ক্ষেত্রে কোনটি হবে? আচ্ছা, এখানে উত্তরটি হবে ব্যাকটেরিয়া। প্রশ্ন হচ্ছে কেন? এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন হচ্ছে এই উত্তরটি হলো কেন? কেন এই উত্তরটি হলো? কেনর উত্তরটি দেওয়ার জন্য আমরা আবারও বলছি, কেনর উত্তরটির জন্য আমরা একটু বোর্ডে খেয়াল করি। আমাদের অণুজীব কি একটু খেয়াল করো। অণুজীব, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে সংক্রামক রোগ। ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে হেডিং লাইন। তাহলে সংক্রামক রোগ হচ্ছে অণুজীব দ্বারা, এটা আমরা বলেছি অণুজীব। ভালো করে মনোযোগ দিতে হবে। অণুজীব দ্বারা আমাদের রোগ হচ্ছে 100%। অণুজীব দ্বারা রোগ হচ্ছে 100%। এখন এটাকে আমরা ভাগ করে ফেলবো। ভাগ করে আমরা লিখি, প্রথমটার মধ্যে দেখো ব্যাকটেরিয়া। একটু খেয়াল করো, ব্যাকটেরিয়া দ্বারা আমাদের প্রায় 70% রোগ হচ্ছে সংক্রামক রোগ। সেকেন্ডটাতে আমরা আসি, সেটা হচ্ছে ভাইরাস। সেকেন্ডটাতে লিখো ভাইরাস দ্বারা আমাদের প্রায় 28% রোগ হয়। কত পার্সেন্ট? 28%। এবং বাকি দেখো একটু ছত্রাক দ্বারা আমাদের প্রায় 2% রোগ হয়। এখন যদি আমরা বোর্ডের দিকে তাকাই, তাহলে আগের প্রশ্নগুলো খেয়াল করলে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। একটু মনোযোগ দিতে হবে। আমরা এটা আগে ফলো করব, এটা ফলো করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে সংক্রামক বা সংক্রমণ রোগ যে কোনো শব্দ ইউজ করতে পারে। যদি আমাদের প্রশ্ন আসে কোনটি দ্বারা আমাদের এই রোগটা বেশি হচ্ছে, তাহলে আমরা 100% উত্তর অ্যান্সার করার চেষ্টা করব। কত পার্সেন্ট? 100%, অর্থাৎ অণুজীব। কিন্তু কোনো কারণে যদি আমি অণুজীবকে খুঁজে না পাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। একটু খেয়াল করো, আমরা যদি তার আগের প্রশ্নটা একটু দেখে আসি, তাহলে প্রশ্নটা দেখলে বিষয়টা ইজি হয়ে যাবে। নিচের কোনটি দ্বারা সবচেয়ে বেশি সংক্রামক রোগ হয়? তাহলে আমি 100% পেয়ে গেছি, কারণ এই উত্তরটা হচ্ছে 100% রাইট ছিল। এটা ছিল 28% রাইট, এটা ছিল 70% রাইট, এটা ছিল 2% রাইট। ভালো করে খেয়াল করো, এই জন্য আমরা দিয়েছিলাম 100%। একদম সামনে গিয়ে দেখি, এ পাশে ছিল 28% রাইট, এ পাশে ছিল 70% রাইট, এখানে ছিল 2% রাইট, আর বাকিটা ছিল। একটু খেয়াল করতে হবে, যেহেতু এখানে 100% উত্তর আমার আছে, তাহলে অ্যান্সারটা অণুজীব হবে। যেহেতু আমার 100% উত্তর ছিল না, সেহেতু আমাকে 70% হবে। একটু খেয়াল করো প্লিজ। আমাদের তাহলে কি হলো, এখানে অণুজীব এবং এখানে অ্যান্সার হলো ব্যাকটেরিয়া। আশা করছি এটুকু ক্লিয়ার হওয়ার কথা। আমরা তার আগেরটাকে দেখেছিলাম, অণুজীব মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাককে মিন করেছিলাম। তাহলে আমরা এখানে আসি, একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো, আমরা পরে আরো দেখবো, একটু দেখি সোয়াসে রোগ কি। সোয়াসে রোগ
সোয়াসে রোগ হচ্ছে, আমরা বলি সোয়াসে রোগ হচ্ছে অনেকের ধারণা শুয়ে দিলে হয়ে যাবে, এটা সোয়াসে রোগ বলে। আমরা আবারও বলছি, একটু ক্লিয়ার হও, আমরা যে প্রশ্ন দুটোর ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যা ক্লিয়ার কিনা একটু জানাতে হবে। আমরা যে উত্তরটি দেখলাম আমরা সবাই একমত কিনা একটু সবাই কমেন্ট করতে হবে যে ক্লিয়ার আমরা। আচ্ছা, সোয়াসে রোগ কি? সোয়াসে রোগ হচ্ছে যে সংক্রামক রোগ সমূহ সংস্পর্শে ছড়িয়ে পড়ে তাকে আমরা বলছি সোয়াসে রোগ। তাহলে কি বলেছি একটু দেখো, সেটা হচ্ছে যে সংক্রামক রোগ সংস্পর্শে ছড়িয়ে পড়ে। যেমন এমন একজন রোগী বা রোগ হয়েছে, তুমি তার সাথে থাকলে, ঘুমোলে, বসলে তোমার এটা হয়ে যাবে বা হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, আমরা তাকে বলছি সোয়াসে রোগ। এখন আমাদের দুইটি প্রশ্ন আমি তোমাদেরকে করে আসি, একটু দেখো। একটা হচ্ছে সংক্রামক রোগ, একটা হচ্ছে সোয়াসে রোগ। আমি আরেকটি প্রশ্ন তোমাদের কাছে করতেছি, একটু দেখো। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সোয়াসে রোগ? নিচের কোনটি সোয়াসে রোগ? এরকম প্রশ্ন দিতে পারে। নিচের কোনটি সোয়াসে রোগ এরকম প্রশ্ন দিলে অপশন কি হবে একটু দেখো। অপশনে আমাদেরকে বললো যক্ষ্মা, খতে দিল কুষ্ঠ, গতে দিল হার্পিস এবং ঘতে দিল খুপিং কাশি। একটু খেয়াল করতে হবে প্রশ্নটা কি বলেছে, একটু মনোযোগ দিতে হবে। নিচের কোনটি সোয়াসে রোগ? যক্ষ্মা, কুষ্ঠ, হার্পিস, খুপিং কাশি। তোমাদের যে কোনো একটির পক্ষে টিক চিহ্ন দিতে হবে। কোভিড-19 সোয়াসে রোগ নয়, এটি একটি সংক্রামক রোগ। আমি পরে লিখে দেব। দ্রুত অ্যান্সার করতে হবে, কি অ্যান্সার হতে পারে। আমরা একটু অ্যান্সার করলে সুবিধা হবে। আমরা সেলফ টেস্ট করে নিচ্ছি, আমরা এটা আদৌ পরীক্ষাতে পারবো কিনা। আমরা অনেকের ধারণা যে এরকম প্রশ্ন আসলেই পারবো। আচ্ছা, প্রশ্নটা ব্যাখ্যায় যায় আমরা তারপরে দেখি। একটা কথা জানানোর দরকার প্রত্যেককে, একটু দেখো, একটু খেয়াল করা আগে। এটা জানতে হবে, সকল সোয়াসে রোগ সংক্রামক রোগ, কিন্তু সকল সংক্রামক রোগ সোয়াসে রোগ নয়। এটা আমরা বুঝি কিনা, আগে দেখ, এটা আমরা বুঝি কিনা, এটা আগে এই লাইনটাকে পড়ো। একটু লাইনটা না পড়ার কারণে অনেকে ভুল করবে। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দুইটি সংক্রামক রোগ লিখতেছি। সংক্রামক রোগ, ভালো করে তাকাও। এখানে আমি দুইটি সংক্রামক রোগ লিখব। ধরে নাও একে লেখো এইডস এবং দুইয়ে লেখো বসন্ত, যার ইংরেজি হচ্ছে পক্স। এই দুইটাই কিন্তু সংক্রামক রোগ। বাট
এই 2 নাম্বারটা কিন্তু সোয়াসের রোগ। 2 নাম্বারটা হচ্ছে সোয়াসের রোগ। ভালো করে দেখ, সকল সোয়াসের রোগ সংক্রামক রোগ, কিন্তু সকল সংক্রামক রোগ সোয়াসের রোগ নয়। আমি আবার একটু ক্লিয়ার করছি, একটু দেখো, এইডস এবং বসন্ত দুইটাই সোয়াসের রোগ না, দুটা কিন্তু সোয়াসের রোগ না, কিন্তু দুটো সংক্রামক রোগ। কেন বোঝো না? আরেকবার বলো, যারা বোঝো না এখন একটু বলো এটা ক্লিয়ার কিনা। আমি বলছি এইডস এবং বসন্ত বা পক্স দুটাই সংক্রামক রোগ, কিন্তু এদের মধ্য থেকে শুধু সোয়াসের রোগ হচ্ছে বসন্ত, কারণ এটা হাত দিলে, সংস্পর্শে গেলে, পাশে থাকলে হয়ে যাবে। কিন্তু এইডস রোগের পাশে বসে থাকলে, কাছে থাকলে হয়ে যাবে না। যদি আমরা জানতে হবে এইডস হচ্ছে রক্ত এবং যৌনবাহিত রোগ। একটু ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, আমরা বুঝলাম কিনা একটু বলো। ক্লিয়ার? এখন আসলে একটা যদি দেখায়, ভালো করে দেখো। এখন আমি কিছু সোয়াসের রোগ যদি আমরা না জেনে রাখি তাহলে তো ভুল হবে। সোয়াসের রোগ কোনগুলো? সোয়াসের রোগ দেখো, সোয়াসের রোগগুলো দেখো। সোয়াসের রোগগুলো হচ্ছে হাম, হারপিস, হারপিস, বসন্ত বা পক্স, হারপিস, বসন্ত বা পক্স, এরপরে তোমার চৌকুঠা, তারপর হচ্ছে খোসপাসড়া, এগুলো হচ্ছে সোয়াসের রোগ। এগুলো হচ্ছে সোয়াসের রোগ। একটু খেয়াল করে দেখো, হারপিস হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ, শিশুদের সাধারণত হয়। ত্বকে র্যাশ সহ প্রচন্ড জ্বর আসে, স্বাভাবিক খাদ্য গ্রহণ ব্যাহত হয় এবং আমাদের গ্রীবা অঞ্চল অর্থাৎ গলার মধ্যে পানির পিপাসা দেখা দেয়। এগুলোকে আমরা বলে থাকি হারপিস। একজন বলছে সংক্রামক কি? সংক্রামক হচ্ছে অণুজীব দ্বারা সৃষ্ট রোগ, হচ্ছে সংক্রামক। অণুজীব কি? অণুজীব হচ্ছে, আবারও বলছি, অণুজীব কি? অণুজীব হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমি আরেকটি প্রশ্ন করছি, একটু মনোযোগ থেকে বুঝতে হবে, প্রশ্নগুলো না বুঝলে ভুল হয়ে যাবে। প্রশ্ন আবার একটু দেখ, নিচের কোনটি মহামারী বা এপিডেমিক সৃষ্টি করে? একটু খেয়াল করো, সৃষ্টি করে। অপশন বলতেছে ক ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, ছত্রাক জনিত রোগ, ভাইরাস জনিত রোগ, অণুজীব গঠিত রোগ। অণুজীব গঠিত রোগ। তাই প্রশ্নের ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রশ্নের ধরন কিন্তু টোটালি চেঞ্জ। এখন কি হবে? এখন উত্তরটি কি হবে? নিচের কোনটি মহামারী বা এপিডেমিক সৃষ্টি করে থাকে?
সেটা হচ্ছে ভাইরাস জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, ছত্রাক জনিত রোগ, অণুজীব জনিত রোগ। কি হবে এখানে? কি আমি অণুজীব দাগাইতে পারবো, নাকি ভাইরাস দাগাইতে পারবো, নাকি ছত্রাক, নাকি ব্যাকটেরিয়া? বর্তমান সময়কে চিন্তা করলে আনসার দেওয়া খুব সহজ হতে পারে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে ভাইরাস, অবশ্যই অ্যান্সার হবে ভাইরাস। আমরা কয়েকটি বিষয় ভালো করে মনে রাখি। একটা হচ্ছে সংক্রামক রোগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অণুজীব 100%, সেকেন্ড পজিশন ব্যাকটেরিয়া 70%, থার্ড এভাবে আমরা যদি যাই ভাইরাস 28% এরকম। কিন্তু আমাদের বলছে কোন সংক্রামক রোগ ইপিডেমিক, ইপিডেমিক মানে মহামারীত্ব তৈরি করা বা মহামারী তৈরি করা। আমরা ইপিডেমিওলজি পড়েছিলাম। ইপিডেমিওলজি হচ্ছে রোগ বিস্তার বা ছড়িয়ে পড়াকে আমরা বলি ইপিডেমিওলজি। এটা সারা বিশ্বের মধ্যে দ্রুত ছড়িয়ে যাবে, সেটাকে আমরা বলছি ভাইরাস জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগ হতে পারে রক্ত আমশায়। ব্যাকটেরিয়া জনিত রোগ অনেকগুলো আছে যেগুলো আমাদের দ্রুত ছড়াবে না, কিন্তু ভাইরাস জনিত রোগগুলো দ্রুত ছড়িয়ে যাবে। তাই আশা করছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। অণুজীব হবে কেন? অণুজীব বলতে তো সবগুলোকেই বোঝাবে। একজন বলছে অণুজীব, কেন অণুজীব? অণুজীব বললে তোমার তো ভাইরাস আসবে, ব্যাকটেরিয়া আসবে, ছত্রাক আসবে, সব আসবে। তাহলে তো ইপিডেমিওলজি অর্থাৎ এপিডেমিক শব্দের তাৎপর্য তো শুধু ভাইরাস দ্বারা বোঝানো হয়। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা একটু আরেকটা প্রশ্ন দেখে আমরা পড়াতে যাচ্ছি, একটু দেখো বুঝিতে। না বোঝার কারণে আমাদের ভুলগুলো হচ্ছে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? কি বলছে একটু দেখো প্রশ্নটা। এই টাইপের প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? এখন আমরা একটু করে ব্যাখ্যায় যাব। তাহলে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় এটা যদি বলে, তাহলে অপশনে কি বলতেছে একটু দেখো। প্রথমে বললো ক্যান্সার, ভালো করে বোঝো। কতে বলছে ক্যান্সার, খতে বলল জন্ডিস, গতে বলল মামস, এবং সর্বশেষ ঘতে বলল প্লেগ। আমাদের প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা হচ্ছে, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা? আমি হারপিসের সংজ্ঞা একবার দিয়েছি, আবার বিস্তারিত লিখে দেবো। আপাতত আমরা একটু বোর্ডে খেয়াল করি প্রশ্নটা কি বলছে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বলতেছে ক্যান্সার হবে, জন্ডিস হবে, মামস হবে, নাকি প্লেগ হবে? দ্রুত অ্যান্সার দিতে হবে। কি অ্যান্সার হতে পারে? আমাদের উত্তরটা কি হতে পারে? আমরা একটু পরে ব্যাখ্যায় যাব। আমরা এটা উত্তরটা দাগালাম না, উত্তরটা আমরা রেখে দিলাম, উত্তরটা পরে দাগালাম। এখন আমরা একটা টেকনিক ইউজ করছি। দেখো, আমরা সকল ভাইরাস জনিত রোগ সমূহ, ভাইরাস জনিত রোগ সমূহ আমরা পড়ব। আমি তোমাদের একটি ভালো জিনিস শিখিয়ে দিই, যারা আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা অনেক সময় লিখি ভাইরাস বাহিত, খুব সাবধান। যার জন্য রোগটা হয়, যেমন ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, ছত্রাকের জন্য, যার জন্য আমার এই রোগটা হয়েছে, সেই ক্ষেত্রে শব্দটা হবে জনিত। এবং যারা এই ভাইরাসকে বহন করে নিয়ে যায় তারা হবে বাহিত। যেমন পানি হবে বাহিত, বায়ু হবে বাহিত, বাদুড় বাহিত, রক্ত বাহিত, যৌন বাহিত, আর জীবাণুর পরের ওয়ার্ডটা সর্বদা হবে জনিত। আবারও বলছি, জীবাণুর পরের ওয়ার্ডটা হবে জনিত। আমরা যারা এখন খেয়াল করছি, খাতার মধ্যে দ্রুত এই চিহ্নটা দিয়ে দাও।
এই ভাইরাসের শেষ অক্ষরটা হচ্ছে দন্ত স। সবাই একটু লিখবো দন্ত স। কি লিখেছি ভাই? দন্ত স। এই দন্ত স থেকে টান দিয়ে আমরা একটা রোগের নাম লিখছি, সেটা হচ্ছে সার্স রোগ। কি রোগ? সার্স রোগ। আমাদের পরীক্ষাতে হতে পারে একটা প্রশ্ন, সার্স রোগ কোনটি দ্বারা হয়ে থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। আমরা পরীক্ষার হলে বসে চিন্তা করব, আমরা তো ভাইরাসের শেষ অক্ষর দন্ত স থেকে শিখেছিলাম সার্স রোগ। এর পাশে লিখে রাখবো চীন। তার মানে সার্স রোগটা প্রথম চীন দেশে দেখা দিয়েছিল, এবং এর পাশে লিখবো বায়ু বাহিত। এটি একটি বায়ুবাহিত চীনে দেখা দেওয়া ভাইরাস জনিত একটি রোগ হচ্ছে সার্স রোগ। তাহলে আমি আবার একটু মনোযোগ দিতে বললাম, পরীক্ষাটা বলতে পারে সার্স রোগ কি? এটি ভাইরাস জনিত রোগ, কোথায় দেখা দিয়েছিল? চীনে। এবং একটি কোথায় বহন, মানে কে বহন করে নিয়ে যায়? বাতাস বা বাতাস বায়ু। আমরা একটা ছন্দ লিখছি, একটু দেখায়। সবাই আমরা লিখবো এই পলির মা, এই পলির মা হার জিত হবে, এই পলির মা হার জিত হবে গফুর ও নিপাকে নিচে ডাকো। মানে একজন লোক বাইরে থেকে কাজ করে বাসায় এসে দেখে টেলিভিশনে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, ধরে নাও ভারত পাকিস্তান, একদম শেষের দিকে আছে, তখন সে তার ওয়াইফকে বলছে, মেয়ের নাম ধরে, যে এই পলির মা খেলাতে কি হবে? হার জিত হবে। কাজের ছেলের নাম ছিল গফুর এবং কাজের মেয়ের নাম ছিল নিপা। বলছে ওদেরকে নিচে ডাকো। তাহলে কি বলেছি? এই পলির মা হার জিত হবে, গফুর ও নিপাকে নিচে ডাকো। লেখা শেষ কিনা? একটু বলতে হবে লেখা শেষ কিনা। যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি কি শিখবো দেখাবো। এতে হচ্ছে এইডস। এইডস ইতে আমরা দুইটা নাম শিখবো, একটা হচ্ছে ইবোলা, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা, ইবোলা, ইনফ্লুয়েঞ্জা। পলির থেকে মনে রাখবো পলিও, মাতে মামস, হাতে হাম, হারপিস, বর্গীয় জতে জলাতঙ্ক, জিকা, জন্ডিস, জন্ডিস। এটি একটি পানি বাহিত ভাইরাস জনিত রোগ হচ্ছে জন্ডিস। হতে লেখো হেপাটাইটিস, হেপাটাইটিস। বতে লেখো বসন্ত বা পক্স। গতে লেখো গরুর খুরা রোগ, গরুর খুরা রোগ। ফ্লুতে হচ্ছে দুই ধরনের ফ্লু মনে রাখবো, একটা হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু হচ্ছে অর্ধসিদ্ধ, বার্ড মানে হচ্ছে পাখি, অর্ধসিদ্ধ পাখির মাংস খেলে বার্ড ফ্লু হতে পারে। সেটা হচ্ছে, আমরা ভাইরাসের নামটা খুবই ইম্পর্টেন্ট, H5N1। আরেকটি হচ্ছে সোয়াইন ফ্লু, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রশ্ন। সোয়াইন ফ্লু ভাইরাসের নাম হচ্ছে H1N1। তাহলে আমরা কি বলেছি একটু খেয়াল করো। ফ্লুতে দুইটা নাম শিখেছি, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। এতটুকু লেখো, এতটুকু শেষ হয়েছে কিনা। আমরা কি বলেছি দেখো, এতে এইডস, এতে ইবোলা, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, মামস, হাম, হারপিস, জলাতঙ্ক, জিকা, বসন্ত, হেপাটাইটিস,
গরুর খুরা রোগ, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এতটুকু লেখা হয়েছে কিনা? এটুকু লেখা হয়েছে কিনা বলো। না হলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আমি উদ্দেশ্য কিন্তু নামগুলো পড়ানো না, এরপরে বিস্তারিত আলোচনা করব, একটু দেখে নিব। একটু নামগুলো আমরা একটু দেখব। এই জায়গা থেকে আমাদের আরো একটু লাগবে, এখানে আমি শেষ করতে পারিনি, আমরা আরেকটু দেখব। দুইটা শব্দ বাকি ছিল, সেটা হচ্ছে নিপাকে নিচে ডাকো, এরকম ছিল একটু বাকি অংশ। তাহলে নিপা থেকে হচ্ছে রোগের নাম হলো, আমরা অনেক সময় ভুল করে ফেলবো না, নিপা। আর এটি হচ্ছে ভাইরাসের নাম হলো নিপা, রোগের নাম হলো নিপা, এটা হচ্ছে নিপা। আর এটা হচ্ছে কোভিড-19, একটু পরে পড়বো। এটা ভাইরাস হচ্ছে করোনা। এখানে আমরা সতে দুইটা লিখব, একটা হচ্ছে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়ার ভাইরাসের নাম চিকুনগুনিয়া, এই জন্য লিখলাম না। আরেকটা শিখবো চৌকুঠা, চৌকুঠা একটি ভাইরাস জনিত সোয়াইসের রোগ। এখানে ডতে লিখবো ডেঙ্গু, পরীক্ষাতে আসে মাঝে মধ্যে। ডেঙ্গু হচ্ছে ডেন ভাইরাস দ্বারা হয়। আর কতে হচ্ছে ক্যান্সার, ক্যান্সার, ক্যান্সারের ভাইরাসের নাম একটু পরে বলছি। একটু খেয়াল করো ভাই, আমরা আরেকটু অংশ বাকি ছিল। নিপা, কোভিড-19, চিকুনগুনিয়া, চৌকুঠা, ডেঙ্গু, ক্যান্সার। এটুকু লেখা শেষ কিনা? এটুকু লেখা শেষ কিনা একটু বলো। এখন আমি তোমাদেরকে এগুলো একটু অল্প করে বর্ণনা দিই, অল্প করে কিছু প্রশ্ন একটু লেখো। প্রশ্নাবলী, প্রশ্নাবলী একটু কথা লিখে রাখো। প্রশ্নাবলী, কিছু প্রশ্ন লাগবে, এরপরে যাতে আমরা প্রশ্ন করতে পারি। নাম্বার 1, 1 নাম্বার একটু দেখো, একটু দেখো। সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট লক্ষণহীন, সুনির্দিষ্ট লক্ষণহীন মারাত্মক রোগ, সুনির্দিষ্ট লক্ষণহীন মারাত্মক রোগ হচ্ছে এইডস। কি বলছে ভাই? সুনির্দিষ্ট লক্ষণহীন মারাত্মক রোগের নাম হলো এইডস। এইটুকু লেখা শেষ করো। সুনির্দিষ্ট লক্ষণহীন মারাত্মক রোগের নাম কি? এইডস। এটা একটা বিষয়। নাম্বার 2 যদি আমরা বলি, এরকম হতে পারে যে এইডস এর ভাইরাসের নাম কি? এইডস রোগের, আচ্ছা এটা পরে পড়ি, এটুকু লেখা শেষ করি। এটুকু দেখো, সেকেন্ড প্রশ্নটা এরকম বলতে পারে, এইডস রোগের, এইডস রোগের ভাইরাসের নাম, এইডস রোগের ভাইরাসের নাম, এইডস রোগের ভাইরাসের নাম হচ্ছে HIV, হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস। এটার সম্পর্কে আরেকটু জানতে হবে। এটি গোলাকার ভাইরাস, এটি গোলাকার ভাইরাস, এটি একটি আরএনএ ভাইরাস,
তাহলে এইচআইভি হচ্ছে আমি আবারও বলেছি সবাই একটু মনোযোগ দিতে হবে, কারণ যদি বিসিএস পরীক্ষা দিতে হয় তাহলে সুস্থ মস্তিষ্কের হতে হবে, বিনয়ী জ্ঞানী হতে হবে। তা না হলে 3 লাখ 4 লাখ পরীক্ষার্থীর মধ্যে থেকে এই 20,000-এর মধ্যে তোমার নামটা কিন্তু আসবে না। আবারও বলেছি, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটি একটি একসূত্রক, আমরা পরে আরো বিস্তারিত দেখব। আমরা 2 নম্বর একটু দেখি, একটু খেয়াল করে দেখো। আমরা এরপরে প্রশ্নটা যদি লিখি, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর, যে সাম্প্রতিক সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে কোভিড-19 কি? সিও হচ্ছে করোনা, ভিআই হলো ভাইরাস, ডিতে হচ্ছে ডিজিজ, 19 হচ্ছে 2019। বিডি মানে বাংলাদেশে সর্বপ্রথম দেখা দিয়েছে 8/3/2020। হ্যাঁ, এটি মহামারী হয়েছে, অর্থাৎ ইপিডেমিক হয়েছে 11/3/2020, এবং এটি আমাদের সর্বপ্রথম শনাক্ত, বাংলাদেশে সর্বপ্রথম শনাক্ত। এবং বিডি বাংলাদেশে প্রথম রোগী মৃত্যু গিয়েছে 18/3/2020। তাহলে আমরা কি বলছি ভাই, একটু দেখো। করোনা ভাইরাস ডিজিজ 2019, বাংলাদেশে সর্বপ্রথম শনাক্ত 8/3/20, এপিডেমিক হয়েছে 11/3/20, মৃত্যু 18/3/20। একটু খেয়াল করে দেখো, এটি মানে কোভিড-19 এর, অর্থাৎ কোভিড-19 এর বা এটির নিউক্লিক অ্যাসিড, হচ্ছে +SSRNA, হচ্ছে পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ড রাইবো নিউক্লিক অ্যাসিড। একে আমরা শর্ট ফর্মে বলতে পারি, এটি একটি আরএনএ ভাইরাস। মনে রাখতে হবে, ভাইরাসে কখনো একসাথে, আবারও বলছি, প্যান্ডেমিক মানে বিশ্বব্যাপী, এপিডেমিক মানে দ্রুত ছড়িয়ে পড়া।
প্যান্ডেমিক মানে বিশ্বব্যাপী, আর ইপিডেমিক মানে মহামারী তৈরি করা। আমি আবারও বলছি, একটা হচ্ছে ক্ষমতা বা ক্ষতির মাত্রা বিবেচ্য না করেও দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বের মধ্যে যাওয়া হচ্ছে প্যান্ডেমিক। আমরা কোভিড-19 দুইটাই বলতে পারি, আমরা প্যান্ডেমিক বলতে পারি, আমরা ইপিডেমিক বলতে পারি। আবারও বলছি, কোভিড-19 ক্ষেত্রে আমরা দুটো জিনিসই বলতে পারি, এক হচ্ছে প্যান্ডেমিক, অন্যটি হচ্ছে এপিডেমিক, দুইটাই বলতে পারি। আবার ক্লিয়ার করলাম, একটু দেখো তাহলে আমরা একটু যদি কিছু শব্দ দেখি, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন কত নাম্বার হবে আমি ভুলে গেছি, একটু দেখে নিতে হবে। 3 নাম্বার। এরপরে একটু দেখো 4 নাম্বার প্রশ্নটা একটু দেখো। 4 নাম্বার হচ্ছে অনেক সময় আসে জলাতঙ্ক। জলাতঙ্ক রোগ কোনটি দ্বারা হয়? জলাতঙ্ক, তাহলে আমরা এটা দেব বন্য জীবজন্তু দ্বারা। বন্য জীবজন্তু দ্বারা এটা হয়ে যায়। তাহলে বন্য জীবজন্তু যেমন যেমন শিয়াল, বেজি, শিয়াল, বেজি, বন বিড়াল, এরকম শব্দগুলো দেবে। আমাদের আরেকটা প্রশ্ন করতে পারে, যে মনে রাখার জন্য বলছি, যে জিকা যে ভাইরাসটা আছে এটা কোন মশা দ্বারা হয়? তাহলে আমরা লিখব ছড়ায় হচ্ছে এডিস মশকি দ্বারা। এখন এডিস মশকি দ্বারা আরো কি কি ছড়ায় জিকার জায়গা আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে জিকার জায়গা লিখতে পারো ডেঙ্গু। তাহলে জিকা, ডেঙ্গু, তারপরে চিকনগুনিয়া, তাহলে এগুলো সব মশাবাহিত। এগুলো সব কি, আবারও বলছি, জিকা, ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো এডিস মশকি দ্বারা হয়, এডিস মশকি দ্বারা ছড়িয়ে পড়ে। আবারও বলছি, এগুলো এডিস মশকি দ্বারা ছড়িয়ে পড়ে। 6 নম্বর হচ্ছে একটু খেয়াল করো, পরে আমরা যদি একটু আগের প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে 5 নাম্বার। কয়েকটা প্রশ্ন দেখো। 6 নাম্বার হচ্ছে, এখানে আমাদের মামস একটা কথা আছে। মামস হচ্ছে গলা মুখ ফুলে যাওয়া। গলা মুখ ফুলে যাওয়া পরীক্ষাতে আসতে পারে, কোন রোগের ফলে আমাদের গলা মুখ এগুলো ফুলে যায়? তাহলে আমরা কি দেব? এগুলো হচ্ছে গলা মুখ ফুলে গেলে আমরা দাগাবো মামস। 7 নাম্বার এরকম একটা প্রশ্ন হতে পারে, যে লাস্টে যদি আমরা এরকম দেখি, যে ক্যান্সারের বিষয়টা একটু বলি। আমরা অনেকে বুঝতে চেষ্টা করছি না যে ক্যান্সার হচ্ছে, এটা ঠিক আছে যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয়, তাই এটা একটা রাইট কথা। তাই ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয়, এটা একটা সত্য কথা। আরেকটি সত্য কথা হচ্ছে প্যাপিলোমা ভাইরাস দ্বারাও হয়। প্যাপিলোমা ভাইরাস দ্বারা, তাহলে প্যাপিলোমা ভাইরাস দ্বারা আমাদের এই রোগ হয়ে থাকে। এখন একটু খেয়াল করো, তাহলে আমি কি বলেছি? ক্যান্সারের ভাইরাসের নাম প্যাপিলোমা। তাহলে আমাদের পরীক্ষাতে 2 স্টাইলে প্রশ্ন হতে পারে। প্যাপিলোমা কি? প্যাপিলোমা হচ্ছে একটি ভাইরাস, এবং 2 নম্বর হচ্ছে ক্যান্সার রোগের ভাইরাসের নাম কি? প্যাপিলোমা। আমরা এটা জেনে গেলাম। আমরা মনে হয় কেন বুঝতে পারিনি আমি জানি না। আমি বলেছি, আবারও বলছি, একটু খেয়াল করো। আমি বলছি ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয়ে থাকে, এটা একটা রাইট কথা। কিন্তু আমরা এখন যেহেতু ভাইরাস জনিত পড়ছি, তখন একটা প্রশ্ন হতে পারে যে ক্যান্সার যে ভাইরাস জনিত রোগ, তাহলে ভাইরাসটার নাম কি? সে ভাইরাসটার নাম হচ্ছে প্যাপিলোমা।
তার মানে বোঝাতে চেয়েছি যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ক্যান্সার হতে পারে, আবার প্যাপিলোমা ভাইরাসের আক্রমণেও ক্যান্সার হতে পারে। তাহলে আশা করি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। একজন বলছে 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো মশাবাহিত রোগ। এরপরে একটু দেখি, আমরা পরে একটা টপিক লিখছি, একটু দেখো, একটু খেয়াল করে দেখো। এই জায়গায় একটু ভালো একটা টপিক লিখি, একটু দেখো ভাই। সেটা হচ্ছে আমরা ভাইরাস গুলো শিখে ফেললাম। এখন লেখো ছত্রাক জনিত রোগ। ছত্রাক জনিত রোগ আমরা একটা পড়ে ফেলি, আমরা বললাম খোসপাসরা। সাধারণত খোসপাসরা হচ্ছে ছত্রাক জনিত রোগ। তাহলে আমি কিন্তু ব্যাকটেরিয়া পড়লাম না। ব্যাকটেরিয়া না পড়ে পারা যাবে। কিভাবে পারা যাবে একটু বলি, একটু খেয়াল করে তো ভাই। আমি আবারও বলছি, একটু মনোযোগ দাও। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। তাহলে আমি যদি ভাইরাস জনিত রোগ সব পেরে যাই, আমি যদি ছত্রাক জনিত সব রোগ পেরে যাই, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ আমি ইজিলি না পড়েই দাগাতে পারব। আমি আবারও বলছি, তাহলে আমরা ইজিলি দাগাতে পারব। একটু খেয়াল করো, আমাদের একটা প্রশ্ন ছিল, একটু খেয়াল করে দেখো। আমাদের একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন? এই প্রশ্নটা এখন বলো কি অ্যান্সার হবে। এই প্রশ্নটা একটু কি দাগাও সবাই। এখন কি হবে? নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? এখন উত্তর দাও। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? এখন উত্তর কি হবে? আমরা কিন্তু সবই পড়ে এসেছি। তাহলে আমাদের ক্যান্সার কিন্তু ভাইরাসের নাম পড়ে এসেছি, মাম্পস ভাইরাস জনিত রোগ, জন্ডিস ভাইরাস জনিত রোগ, এগুলো পড়ে এসেছি। তাহলে আনসার কি হবে? তাহলে আমরা অবশ্যই এটা আনসার হবে প্লেগ। কারণ প্লেগ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কারণ এটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা একটি প্রশ্ন দেখি। এই রোগগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের কিছু ওষুধ খেতে হবে। সেটা হচ্ছে ওটিসি ড্রাগ। নতুন একটা অপশন একটু লেখো, ওটিসি ড্রাগ কি? পরীক্ষাতে চাইতে পারে, অনেক সময় আসতেও পারে যে ওটিসি ড্রাগ কি। ওটিসি ড্রাগ হচ্ছে আমরা বাসায় রাখতে পারি, সেটা হচ্ছে ওভার দা কাউন্টার ড্রাগ। ওভার দা কাউন্টার ড্রাগ হচ্ছে সেই ওষুধগুলো, যে ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায়। যে ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় তাকে আমরা বলি ওটিসি ড্রাগ। খাওয়া যায়, এগুলো ডাক্তারের কাছে শোনা লাগবে না। তাহলে যে ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা বাসায় রেখে খেতে পারবো তাকে আমরা বলি ওটিসি ড্রাগ। যেমন প্যারাসিটামল ওষুধ, তারপরে হিস্টাসিন ওষুধ, অ্যাভোমিন ওষুধ, বমির জন্য মানুষ খায়। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি লিখবো? প্যারাসিটামল, হিস্টাসিন, তারপর হচ্ছে অ্যাভোমিন। ভাই এগুলো হচ্ছে সব হচ্ছে ওটিসি ড্রাগ। তাহলে ওটিসি ড্রাগ হচ্ছে কোনগুলো? ওটিসি ড্রাগ হচ্ছে যে ওষুধগুলো আমরা ডাক্তারের কাছে না শুনে বাসায় রেখে প্রয়োজনে খেতে পারবো, সেগুলোকে আমরা বলি ওটিসি ড্রাগ। যেমন প্যারাসিটামল,
হিস্টাসিন, অ্যাভোমিন এগুলো। জন্ডিস কি রোগ? আবারও বলছি, জন্ডিস লক্ষণ হতে পারে। যদি আবারও বলেছি জন্ডিস লক্ষণ হতে পারে, এটা আমি আবারও বললাম। সেটা হচ্ছে কি বলেছি ভাই, যে জন্ডিস লক্ষণ হতে পারে, কিন্তু জন্ডিস আবার পানিবাহিত ভাইরাসজনিত রোগ হতে পারে। সেজন্য তোমরা কিছু বই পড়ে বিভ্রান্তিতে জড়িয়ে যেতে পারো, দরকার নেই। আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পানির সাথে ভাইরাস ঢুকে আমাদেরকে স্বাভাবিক এই যে জন্ডিস, বিলিরুবিনের মাত্রা বাড়িয়ে দিয়ে যে রোগ তৈরি করে, সারা দেহ হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, জিহ্বা হলুদ হয়ে যায়, একে আমরা বলে থাকি জন্ডিস। আবারও বললাম, জন্ডিস। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা পরের অপশনটা একদম ভালো থাকার জন্য ওষুধগুলো বাসায় রাখবো এবং কিছু সচেতনতা থাকবে। যেমন স্বাস্থ্যবিধি কি, পরীক্ষাতে চাইতে পারে স্বাস্থ্যবিধি। পরীক্ষাতে আমাদের বলতে পারে স্বাস্থ্যবিধি কি। স্বাস্থ্যবিধি হচ্ছে একটু দেখো, স্বাস্থ্য ভালো রাখার নিয়ম নীতি হচ্ছে স্বাস্থ্যবিধি। তাহলে স্বাস্থ্য ভালো রাখার নিয়ম নীতিকে আমরা বলি স্বাস্থ্যবিধি। অ্যাভোমিন হচ্ছে বমির ওষুধ। আমি আবারও বলছি, স্বাস্থ্যবিধি হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার নিয়ম নীতিকে আমরা বলি স্বাস্থ্যবিধি। যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে জন্ডিস কি, ভালো করে বুঝো। সেখানে তোমার তো থাকবে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, তাহলে তোমাকে ভাইরাস দেখাতে হবে। ইজিলি বুঝবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলছি, স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য ভালো রাখার নিয়ম নীতি। কিছু নিয়ম নীতি আমি লিখে দিচ্ছি, একটু দেখো। প্রথম প্রশ্নটা লেখো। 1 নাম্বার, প্রতিদিন গড়ে 1.5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। একটু খেয়াল করো, প্রতিদিন গড়ে 1.5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তোমরা বলো কত অ্যান্সার হবে? অপশন কি হবে বলো? 2 হবে, 3 হবে, 5 হবে, নাকি 8 হবে? প্রতিদিন গড়ে কয় লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত? একজন বলছে 8, একজন বলছে 2। সবাই বানায় বলতেছে। প্রতিদিন গড়ে আমাদের সুস্থতার জন্য কতটুকু পানি খেতে হবে বলো? তিন লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে গড়ে। গড় বললে 3 লাগাবো। আর যেটা রিটেন এক্সাম হতো তাহলে আমরা বলতাম 2.5 থেকে 3 লিটার বলতাম। 2.5 থেকে 3 লিটার বলতাম। যেহেতু গড় বলেছে তাহলে 3 লাগাতে হবে। আসো আমরা 2 নম্বরে যাই। প্রতিদিন একটু খেয়াল করো, প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা ঘুমানো উচিত বলো? প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা ঘুমানো উচিত। আমাদের কত ঘন্টা ঘুমানো উচিত একটু দ্রুত বলো? প্রতিদিন আমাদের কত ঘন্টা ঘুমানো উচিত? আচ্ছা, প্রতিদিন গড়ে কতটুকু আমাদের ঘুমানো উচিত দ্রুত বলো? গড়ে বলেছি, গড়ে। প্রতিদিন আমাদেরকে গড়ে 7 ঘন্টা ঘুমানো উচিত।
তুমি যদি বলো এটা কিভাবে, গড়ে হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। ভালো করে বলছো, 6 থেকে 8 ঘন্টা, এটাকে গড় করতে হবে। তা গড় করার নিয়ম কি? গড় করার নিয়ম হচ্ছে 6 প্লাস 8 ভাগ 2 সমান 7। গড়ের নিয়ম হচ্ছে দুটো যোগ করে দুইটা ভাগ, তাহলে 7 ঘন্টা হচ্ছে গড়ে। আচ্ছা, এরপরে আমরা আসি 3 নম্বরে। একটু খেয়াল করো, আমরা একটু খেয়াল করি। প্রতিদিন প্রতিদিন খাওয়ার পরে ড্যাশ বার ব্রাশ করা উচিত। ব্রাশ করা উচিত। আমাদের ব্রাশ করা উচিত কি? আমাদের ব্রাশ করা উচিত কি খাওয়ার আগে নাকি খাওয়ার পরে? অবশ্যই খাওয়ার পরে। তাহলে প্রতিদিন খাওয়ার পরে কয়বার ব্রাশ করা উচিত? প্রতিদিন খাওয়ার পরে কয়বার ব্রাশ করা উচিত? তাহলে आंसर হবে 2 বার ব্রাশ করা উচিত। কয়বার? 2 বার। তাহলে প্রতিদিন খাওয়ার পরে 2 বার ব্রাশ করা উচিত। একটু 4 নম্বর দেখো। 4 নম্বর, প্রতি সপ্তাহে 5 দিন করে 1.5 ঘন্টা শরীর চর্চা করা উচিত। শরীর চর্চা করা উচিত। আমাদের যে সপ্তাহে টোটাল দিন আছে 7 দিন, এর মধ্যে 5টা দিন অবশ্যই নির্দিষ্ট সময় শরীর চর্চা করা উচিত। এটা কিন্তু শরীর চর্চা না, চর্চা মানে হচ্ছে তোমার মন যা চায় সেভাবে করাটা হচ্ছে শরীর চর্চা। তুমি যদি মনে করো দোলনায় দোল খাবে, এটা শরীর চর্চা। তুমি যদি রিল্যাক্স মোডে নদীর পাড়ে সমুদ্রের পাড়ে হাঁটো, এটা শরীর চর্চা। আমরা যদি ছাদে রিল্যাক্সে হাঁটি, এটা হবে শরীর চর্চা। তাহলে প্রতি আমরা দুঃখের বিষয় হচ্ছে জীবনে এত ব্যস্ত হয়ে গেলাম, আমরা চাকরি করি, প্রচুর ব্যস্ত থাকি, নিজের জন্য আমরা কিন্তু সময় টোটালি ব্যয় করি না। তাহলে আমরা এখানে একটু খেয়াল করো, টোটাল অ্যান্সারটা হবে 30 মিনিট। ভালো করে দেখো, 30 মিনিট করে। এখন 30 মিনিট যদি হয়, তাহলে এখানে ঘন্টা বলেছে, তাহলে ঘন্টায় রূপান্তর করতে গেলে কি হবে? আধা ঘন্টা হবে। আবারও বলেছে যেহেতু 30 মিনিট, তাহলে ঘন্টায় কনভার্ট করলে কি হবে? একজন বলছে 30, আমি অপশন দিলাম কত ঘন্টা, 30 ঘন্টা বলছে একজন। মিনিট হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু লেখো 5 নাম্বার একটু দেখো, রোগ নির্ণয়ের দর্পণ। আমরা রোগ নির্ণয়ের দর্পণ বলি কোনটা? একটু খেয়াল করো, রোগ নির্ণয়ের দর্পণ আমি বলে দিই, সেটা হচ্ছে চোখ, খতে লেখো জিহ্বা, গতে লেখো হাতের পালস, এবং ঘতে লেখো চোখ, জিহ্বা, হাতের পালস, ত্বক। একটু খেয়াল করো, বলতো কি आंसर হবে? রোগ নির্ণয়ের দর্পণ কোনটি? রোগ নির্ণয়ের দর্পণ চোখ, জিহ্বা, হাতের পালস, ত্বক। आंसर হবে জিহ্বা।
নির্ণয়ের দর্পণ বা আয়না হলো জিহ্বা। মনে রাখার টেকনিক, ডাক্তারের কাছে গেলেই বলে বের করে দেন, কি বলে? বের করে দেন। তাহলে কি বের করে দিতে বলবে? জিহ্বা। তোমার ওই আয়নার মধ্যে, দর্পণের মধ্যে দেখবে তোমার শারীরিক অবস্থা কি আছে, তাহলে আনসার কি হবে? জিহ্বা হবে। ক্লিয়ার? এখন আসো একটা অংশ দেখায়, মজার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে জীবাণু জীবাণু কিভাবে রোগ সৃষ্টি করে। এটা নতুন একটা হেডিং লাগে। জীবাণু যে আমরা পড়লাম, এই জীবাণুগুলো কিভাবে আমাদের দেহে রোগ সৃষ্টি করে, বা 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 কতটি ধাপে রোগ সৃষ্টি করে, এরকম বলতে পারে। জীবাণু কিভাবে রোগ সৃষ্টি করে, অথবা আবারও বলেছি, জীবাণু কিভাবে রোগ সৃষ্টি করে, অথবা কতটি ধাপে এ রোগ হতে পারে। সাতটায়, এরপরে ক্লাসটা হচ্ছে সাতটায়। এরপরে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা শুনছো, এরপরের ক্লাসটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকের উপরে। পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তড়িৎ চুম্বকের উপর 7টায় ক্লাস হবে, আর সকালে হয়েছে কেমিস্ট্রির উপরে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই প্রশ্নটার উত্তরটা একটু খেয়াল করি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু 4টা বক্স বানাবো এবং প্রশ্ন কিভাবে পরীক্ষা দিন অ্যান্সার দেবো সেটা দেখব। এতটুকু দেখব। চার নং ক্লাস। হ্যাঁ, আমরা একটু খেয়াল করব কিভাবে আমাদের রোগগুলো হয়, একটু মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে, ধরো আমরা ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, বাইরে গেলাম, বাইরে থেকে যে কোনো একটা খাবার খেয়ে ফেললাম। আমরা জানি এই অণুজীবগুলো অতি সূক্ষ্ম থাকে, খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এরা বাতাসের সাথে বাহিত হয়ে এই খাবারের উপর পড়ে গেল, তখন আমরা না বুঝে খাবারটা খেয়ে ফেললাম। তাহলে ভালো করে বুঝতে হবে, জীবাণুটা হচ্ছে অ্যান্টিজেন, এবং আমরা যে বাতাস যে বহন করে নিয়ে গেল, এটা ভেক্টর বা বাহক। আমরা খেয়ে ফেললাম, আমরা হচ্ছে হোস্ট বা পোষক দেহ। এই জীবাণু আমাদের পেটের মধ্যে যে বংশ বিস্তার করে দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের দেহে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে, তখন আমাদের দেহে রোগ সৃষ্টি হয়। আবার একটু ঘটনাটা বলি, একটু শুনে রাখো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে, বাইরে থেকে খোলা পরিবেশ থেকে একটা খাবার খেলাম, তাহলে ওখানে আমরা না জানতে পারাতে আমাদের বাতাস থেকে বাহিত সূক্ষ্ম জীবাণুগুলো খাদ্যের সাথে খেয়ে ফেললাম। তাহলে ওই জীবাণুটা হচ্ছে অ্যান্টিজেন বা প্যাথোজেনিক। তাহলে অ্যান্টিজেন বা প্যাথোজেনিক হচ্ছে জীবাণু, বাতাস বহন করে নিয়ে এসেছে, এই জন্য বাতাস এখানে ভেক্টর বা বাহক। আমরা খেয়ে ফেললাম, তাহলে আমরা হচ্ছে পোষক বা হোস্ট বডি, এবং নির্দিষ্ট সময় পরে গিয়ে এরা আমাদের দেহের মধ্যে বংশ বিস্তার করে অতি বেশি সংখ্যায় বেড়ে গিয়ে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের উপর প্রভাব বিস্তার করে আমাদের উপর রোগ সৃষ্টি করবে বা ডিজিজ তৈরি করবে। আমরা একটু খেয়াল করে দেখি, প্রথমে তাহলে কি হচ্ছে, জীবাণু প্রবেশ করবে। প্রথমে জীবাণু আসে। পরীক্ষাতে যদি জীবাণু সম্পর্কে জানতে চায়, তাহলে আমাদের অপশন থাকবে প্যাথোজেনিক। ভালো করে বুঝবা, অপশন থাকবে প্যাথোজেনিক, যেটা 36তম বিসিএস এসেছে। প্যাথোজেনিক যদি অপশনে না থাকে, তাহলে আমাদের দাঁড়াতে হবে অ্যান্টিজেন। ভালো করে বুঝতে হবে অ্যান্টিজেন। এখন অ্যান্টিজেন বা প্যাথোজেনিক কোনগুলো? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। এরপরে আমরা কি বলছি, এখান থেকে এরা কি করবে, বিভিন্ন বাহক এদেরকে বহন করে নিয়ে যাবে। এই বাহক হচ্ছে ভেক্টর। ভেক্টর গুলো এদেরকে বহন করে নিয়ে যাবে, যেমন পানি, বায়ু, রক্ত ইত্যাদি। এদেরকে আমরা বলছি বাহক। মশা মাছি এগুলো হচ্ছে বাহক। বাহককে আমরা ইংরেজিতে বলি ভেক্টর। কি বলি ভাই? ভেক্টর। এরপর একটু খেয়াল করো,
আমরা এরপরে এটাকে চলে যাচ্ছে আমাদের পেটের মধ্যে, অর্থাৎ আমাদের পোষকে চলে যাচ্ছে। পোষক দেহ কোথায় যাচ্ছে? পোষক দেহ, যাকে আমরা বলছি হোস্ট বডি বা হোস্ট বলে থাকি। হোস্ট মানে হচ্ছে আমাদের জীবাণু যেখানে অবস্থান করে সেখানে সেই দেহটাকে আমরা বলছি হোস্ট বডি, যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি। এরপরে সেখানে গিয়ে তারা তৈরি করতেছে রোগ, তাহলে আমরা বলি রোগ সৃষ্টি। রোগ সৃষ্টিকে আমরা ভালো করে একটু খেয়াল করো, আমরা বলি ডিজিজ, ডিজিজ অথবা আমরা বলি ডিজিজ, ডিজিজ বলি অথবা প্যাথোজেন বলি। আমরা ভুলটা করবো এই প্যাথোজেন আর প্যাথোজেনিক এই জায়গাটা। প্যাথোজেন এবং প্যাথোজেনিক একটু খেয়াল করো, সেটা হচ্ছে জীবাণু, তারপরে বাহক দ্বারা বাহিত হবে, পোষক দেহে প্রবেশ করবে, রোগ সৃষ্টি করবে। তাহলে একটু খেয়াল করো তো ভাই, এখানে আমাদের অ্যান্সার বা প্রশ্নটা কেমন হবে? আমি একটা প্রশ্ন করবো, দেখি বুঝতে পারবে না। প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা কি? একটা প্রশ্ন করি, অ্যান্সার দিতে হবে। যে জীবাণু বাহক দ্বারা বাহিত হয়ে পোষক দেহে রোগ সৃষ্টি করে তাকে কি বলে? এরকম একটা প্রশ্ন করতে পারে। তখন আমাদের অপশনে দেবে ডিজিজ, খতে দেবে প্যাথোজেনিক, গতে দেবে ভেক্টর, ঘতে দেবে হোস্ট। অ্যান্সার কি হবে? প্রশ্ন কিন্তু বলেছে যে জীবাণু, প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্ন করেছে যে জীবাণু বাহক দ্বারা বাহিত হয়ে, যে জীবাণু। আমরা আরেকটু করে ক্লাস শেষ করে দেবো, আর ইয়ে করার দরকার নেই, ব্রেকে যাওয়ার দরকার নেই। আমরা অনেকেই পড়াটা বুঝতে পারিনি, এই জন্য আমাদের আগের প্রশ্নটা আমরা একটু ফিরে যাচ্ছি। কি বলেছে ভালো করে দেখো, প্রশ্ন কোনটার উপরে করেছে তাহলে একটু খেয়াল করতে হবে। এই চারটা টপিকের যার আগে যে থাকবে, যার আগে যে কথাটা থাকবে, এই যে কথাটার পরে যা থাকবে সেটাই উত্তর হবে। যে জীবাণু বললে প্যাথোজেনিক, যে বাহক বললে ভেক্টর, যে পোষক বললে হোস্ট, যে রোগ সৃষ্টি করলে ডিজিজ। তাহলে আমাদের কি প্রশ্ন করেছে এটা একটু দেখো। জের পরে কি শব্দ ছিল, জের পরে কি প্রশ্ন ছিল এটা দেখো। তাহলে একটু খেয়াল করো, জের পরে প্রশ্ন ছিল হচ্ছে যে জীবাণু, এটাই প্রশ্ন, যে জীবাণু। অ্যান্সার হবে কি? প্যাথোজেনিক। যে জীবাণু অর্থাৎ অ্যান্সার হবে কি? প্যাথোজেনিক। এখন কি ক্লিয়ার কিনা আমি জানি না। প্রশ্ন আবার একটু ভালো করে পড়ো। যে জীবাণু বাহক দ্বারা বাহিত হয়ে পোষক দেহে রোগ সৃষ্টি করে তাকে কি বলে? তাহলে যে জীবাণু, এটাই প্রশ্ন ছিল। যে জীবাণু বললে অ্যান্সার হবে প্যাথোজেনিক। কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। কোনো কনফিউশন আছে কিনা? আমরা আবারও বলেছি, আমরা আবার স্লাইডে একটু যাই, একটু খেয়াল করি, একটু খেয়াল করব। আমরা বলেছিলাম এই চারটি ধাপ: জীবাণু, বাহক, পোষক, রোগ সৃষ্টি। এখন যদি আমার জের পরে, যে শব্দটা বসবে, পরীক্ষার্থী তার নিচের অংশ উত্তর হবে।
যদি বলতো যে বিভিন্ন জীবাণু বাহক দ্বারা বাহিত হয়ে পোষক দেহে যে রোগ সৃষ্টি করে, তাহলে কি বলতো? যে রোগ সৃষ্টি করে, তাহলে কি হতো আমাদের বলতো? যে রোগ সৃষ্টি মানে কি? যেটা চলে যেত এখানে। যদি বলতো যে রোগ সৃষ্টি করে, তাহলে অ্যান্সার হতো প্যাথোজেন। প্যাথোজেন। তাহলে যে শব্দটা যার আগে বসবে উত্তর কিন্তু সেটা হবে, অর্থাৎ প্যাথোজেনিক হবে। ক্লিয়ার কিনা আমি জানি না। যে রোগ হলে এখানে তো প্যাথোজেন বা ডিজিজ। আমরা আবারও বলছি, এটা কিন্তু অনেক জায়গা একটু ত্রুটিপূর্ণ ভাবে উপস্থাপন করা আছে, ঠিক করে নিতে হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? একটু খেয়াল করো। তাহলে যদি আমরা এটা ক্লিয়ার হয়ে থাকি, পরের অংশ একটু দেখো। সেটা হচ্ছে একটা শব্দ লেখো সবাই, অ্যান্টিজেন। এরপরে লেখো অ্যান্টিজেনের পরে অ্যান্টিবডি। যতদূর সম্ভব আমরা যার যার খাতার একটু বাম দিকে ঘেসে লিখবো। প্রথম শব্দটা লেখো অ্যান্টিজেন, এরপরে লেখো অ্যান্টিবডি, এরপরে লেখো ইনফেকশন, এরপরে লেখো অ্যান্টিসেপটিক, এরপরে লেখো অ্যান্টিবায়োটিক, তারপর লিখবা অ্যান্টিবায়োটিক, এরপরে লিখবা ইমিউনিটি, এরপরে লিখবা ভ্যাকসিন, ডিসইনফেক্টেন্ট, এবং লাস্টে লেখো ভ্যাকসিন। এই শব্দগুলো পড়ে ফেললে, আবারও বলছি, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইনফেকশন, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, ইমিউনিটি, ডিসইনফেক্টেন্ট, ভ্যাকসিন। একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা। এখন থেকে 10 মিনিটস, পরবর্তী 10 মিনিটস মনোযোগ থাকে। একটা প্রশ্ন আল্লাহ চাইলে কমন এসে যেতে পারে। লেখা শেষ কিনা একটা গল্প শোনাবো, পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, এখন আমাদের যতটা বাজে, ঠিক পরবর্তী 10 মিনিট যদি মনোযোগী থাকি, চাকরি জীবনে এখান থেকে একটা প্রশ্ন আল্লাহ চাইলে পেতে পারি। একটু ভালো করে শিখিয়ে দিই। আমি হয়তোবা অনলাইন ছাড়া সবাইকে তো পড়ানোর সুযোগ হতো না, অনলাইনের সুবাদে গল্পটা জানিয়ে রাখি, একটু শুনে রাখি। একটু মনোযোগ দেন। আমরা একটা সুন্দর বাড়ি তৈরি করলাম, সেই বাড়িতে বাউন্ডারি তৈরি করে দিলাম এবং একজন দারোয়ান নিয়োগ দিলাম। সেখানে আমরা নিয়মিত যাই না, অনেক কিছু কিনে রাখা আছে। আমরা দৈনন্দিন কাজের মধ্যে চলে গেলাম। সেখানে একদল ডাকাত, আবারও বলছি, একদল ডাকাত আমাদের ওই বাড়িতে আক্রমণ করলো। মনোযোগ দেয়। তাহলে কি বলেছি? বাড়িতে দারোয়ান ছাড়া কেউ নেই, এই খবর জানতে পেয়ে একদল ডাকাত বাড়িতে আক্রমণ করলো। বাড়ির দারোয়ান তাকে বাধা দিল। ওই ডাকাতগুলো দারোয়ানকে প্রচুর মারধর করলো, আক্রমণ করলো। আপনি খবর পেয়ে দ্রুত স্যাভলন, ডেটল নিয়ে বাড়িতে আসলেন
এসে দেখলেন তাকে এমন ভাবে আক্রমণ করা হয়েছে যে এই স্যাভলন ডেটল দিয়ে কাজ হবে না, তখন ডাক্তারি পরামর্শ নিয়ে তাকে কিছু ওষুধ খাওয়াই দিল। তখন তার দেহে শক্তি ফিরে পেল বা অনাক্রম্যতা ফিরে পেল। সে তোমার সাথে ঘরের মধ্যে গিয়ে বলল, স্যার থালাবাটি বাসন কোমর সবগুলো ভেঙে চুরে রেখে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। তখন আপনি বললেন, এগুলো হারপিক ভীম, এগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, নির্বীজক করে দাও, এবং আপনি অর্ডার দিলেন বাড়ির গেটে একটা সিসি ক্যামেরা লাগাই দাও। ভবিষ্যতে যদি কোনোদিন ডাকাত আসে তাহলে যেন তাকে আগেই ধরে চিহ্নিত করে পানিশমেন্ট দেওয়ার সুযোগ থাকে। তাহলে আমি আবারও বলছি, রিপিটেশন, বাড়িতে একবার ডাকাত আক্রমণ করেছে, বাড়ির দারোয়ান তাকে বাধা দিলে তারা তাকে আক্রমণ করেছে। আপনি খবর পেয়ে স্যাভলন ডেটল এগুলো নিয়ে এসে দেখা গেল তার এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এটা দিয়ে কাজ হবে না। তখন ডাক্তার ডেকে লাইসেন্স করা ওষুধ তাকে দেওয়া হলো, তার দেহে ক্ষমতা বেড়ে পেল। ঘরের মধ্যে যে অনেক কিছু ভাঙাচোরা দেখে হারপিক ভীম দিয়ে এগুলো পরিষ্কার করা হলো। ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ির গেটেরটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হলো, যাতে করে ওই জীবাণুগুলো আবার আসলে তাকে চিহ্নিত করে প্রতিহত করা যায়। কেমন লেগেছে বলো, এবং মোটামুটি বোঝা গেছে কিনা? আমি আবার তো লিখবো, তখন ভালো লাগবে। আমি আবারও বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতেছে এগুলো আমরা কত কষ্ট করে পড়েছি। আমি আবারও বলেছি, এগুলো আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট এগুলো আমাদের পড়তে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই ছোট্ট গল্পটা আমরা আমরা একটু দেখতে পাবো। একটু দেখো, এখন একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এটা কিন্তু আবারও বলছি, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য, এটা মজা দেওয়ার জন্য নয়, এটা মজা পাওয়ার জন্য পার্কে যে গল্প শুনতে হবে এখানে নয়, এখানে হচ্ছে ইনফরমেশন থাকতে হবে। তাহলে আমরা কি বলেছি ভাই? আমরা এটাকে বলতেছি ডাকাত। ডাকাত বলতে কি বুঝতেছি? এটাকে আমরা বলতেছি জীবাণু। ঠিক আছে, আমরা অ্যান্টিবডি বোঝানোর চেষ্টা করছি দারোয়ান। একটু খেয়াল করো, দারোয়ান বলতে আমরা কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে প্রতিরোধকারী। তাহলে আবারও বলো, আমরা মজার গল্প কোথায় শোনাবো? পার্কে বসে। আর পড়াশোনার গল্প শোনাবো ক্লাসে। এখন ইনফেকশন কি ভাই? ইনফেকশন মানে হচ্ছে আক্রমণ। এখানে কিসের আক্রমণ? আমরা যদি বলি আক্রমণ করেছে দারোয়ানের উপর ডাকাত আক্রমণ করেছে, তাহলে আক্রমণটাকে আমরা বলতেছি সংক্রমণ। মজার বিষয় হলো, আমরা এখন বলতেছি যে আমি খবর পেয়ে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। মানে হলো আমরা শুরুতে বা প্রাথমিকভাবে ডাক্তারের পরামর্শ না নিয়েই, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যবহার করা যায়। সেটাকে আমরা কি বলি? আমরা বলি স্যাভলন ডেটল ফিটকিরি। তাহলে যদি আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে শুরুতে কথা থাকে, প্রাথমিকভাবে থাকে, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যায় বলে, তাহলে আমরা অ্যান্সার দেব হলো অ্যান্টিসেপটিক। এখন বলতো ভাই, আমরা অ্যান্টিসেপটিকের বাংলা কি? বল।
অ্যান্টিসেপটিকের বাংলা কি? অ্যান্টিসেপটিক বলতে আমরা কি বুঝি? অ্যান্টিসেপটিকের বাংলা হলো প্রতিরোধক। প্রতিরোধক। অ্যান্টিসেপটিকের বাংলা হচ্ছে প্রতিরোধক। অ্যান্টিসেপটিকের বাংলা হচ্ছে প্রতিরোধক। এরপরে আসো অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক কি একটু দেখে নাও, একটু খেয়াল করো। অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রতিষেধক। একটু খেয়াল করো, প্রতিষেধক। প্রতিষেধক এটা কি করে? জীবাণুকে ধ্বংস করে। এটি কি করে? জীবাণুকে ধ্বংস করে। এটা কি করে? জীবাণুকে ধ্বংস করে। তাহলে আমি কি বলেছি ভাই? বলেছি এটির বাংলা হচ্ছে প্রতিষেধক, জীবাণুকে ধ্বংস করে। এটির প্রথম আবিষ্কারক, সর্বপ্রথম আবিষ্কারকের নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। ভালো করে বুঝতে হবে, আবিষ্কার করা হয়েছে ইউএসএ তে। আমরা ভুলটা কোথায় করে একটু বলি, একটু মনোযোগ দাও। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে স্কটিশ বিজ্ঞানী, অর্থাৎ স্কটল্যান্ডের বিজ্ঞানী। আবারও বলছি, স্কটিশ বিজ্ঞানী। সে কিন্তু স্কটিশ বিজ্ঞানী, কিন্তু এটা আবিষ্কার করেছেন কিন্তু আমেরিকাতে। আমরা অনেকে ভুল করি। তাহলে আমি একটু গল্প শোনাই, ভালো লাগবে। সেটা হচ্ছে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং গবেষণার স্বার্থে তিনি চলে আসেন ইউএসএ তে বা আমেরিকাতে। তিনি ল্যাবে বসে যখন কাজ করছিল, তখন সকালে আসার পরে তার একটু ঠান্ডা কাশি লাগে। যখন সে টেবিলে এসে হঠাৎ করে কাশি দেয়, হাতের পাশে থাকা একটা টিস্যু পেপার ধরে তিনি কাশি দেন। অতিরিক্ত খারাপ লাগায় সে দুপুরের পরপরই চলে যায়। পরের দিন এসে টিস্যু পেপার নিয়ে দেখে তার মধ্যে বিন্দু বিন্দু রক্তের মতো দাগ রয়ে আছে। এটাকে তিনি পর্যবেক্ষণ করে দেখতে পেলেন যে এখানে আমার গ্রীবা অঞ্চলে কিছু জীবাণু ছিল যেগুলো মারা গেছে। তখন টিস্যু পেপারে কি ছিল এটা জানতে পেরে দেখতে পেলেন এখানে ছিল পেনিসিলিয়াম নটাটাম নামক ছত্রাকের রস ছিল। এই পেনিসিলিয়াম নটাটাম ছত্রাকের রস যেহেতু জীবাণুকে মেরে ফেলেছে, তাহলে এটা দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবো। তখন তিনি তিনি 1928 সালে একদম শেষের দিকে এটি আবিষ্কার করেছেন। যদিও অনেকগুলো বইয়ে লেখা আছে 1929, মাস্ট বি এটি হবে 1928, এবং বিশ্বের কাছে জানানো হয়েছে 1929 সালে। তাহলে একটু খেয়াল করি, তিনি কিন্তু ইউএসএ তে 1928 সালে ছত্রাকের, ভালো করে এটা পরে লিখবো, ছত্রাকের রস থেকে এটি আবিষ্কার করে। ছত্রাকের রস থেকে আবিষ্কার করে। কি বলেছি? আলেকজান্ডার ফ্লেমিং তিনি কিন্তু স্কটল্যান্ডের বিজ্ঞানী, কিন্তু আবিষ্কার করেছেন ইউএসএ তে। আবিষ্কার ছিল 1928 সাল, ছত্রাকের রস থেকে। আমরা রস বলতে, আমরা আবারও বলছি, রস বলতে আমরা বলছি মোল্ড বা নির্যাস। আমরা রস বলতে নির্যাস বুঝাচ্ছি। এখন আসো, যে ছত্রাক থেকে আবিষ্কার করা হয়েছিল সেই ছত্রাকের নাম কি? আমরা ছত্রাকটার নাম হলো, একটু খেয়াল করো, পেনিসিলিয়াম নটাটাম। আমি এটা বাংলায় লিখেছি কারণ যদি আমি এটা ইংরেজিতে লিখতাম, তাহলে যেহেতু একটি বৈজ্ঞানিক নাম, তাহলে আমাদেরকে সিস্টেমেটিক্যালি লিখতে হবে। আবারও বলছি, আমরা বলছি পেনিসিলিয়াম নটাটামের মোল্ড আছে। মোল্ড হচ্ছে নির্যাস। নির্যাস থেকে আমরা এটা এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছি। পেনিসিলিন নামক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তাহলে একটু খেয়াল করে দেখো ভাই, আমি আবার বলছি, যারা 1929 বলছো তারা একটু কষ্ট করে ক্লাসের পরে গিয়ে আমরা যদি একটু আলেকজান্ডার ফ্লেমিং এর পেজটাতে একটু সার্চ দিয়ে ঘুরে আসি, তাহলে আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাব।
যে আসলে এটি আবিষ্কার করা হয়েছে 1928 সালের শেষের দিকে, কিন্তু এটা প্রকাশ করা হয়েছে 1929 সালে। আর আমরা যেহেতু বাংলায় লিখেছি, তাহলে আমাদের নিয়ম মানতে হলো না যে আমরা ইংরেজিতে লিখতাম, তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটার, অন্যগুলো স্মল লেটারে এবং দুইটা আলাদা আলাদা স্পেসে লিখতে হবে। এটা কি হবে? নির্যাস হবে। দাও নির্যাস। সমস্যা। তাহলে আমাদের এটুকু মোটামুটি শেষ হলো। আমরা এর পরের অংশটা একটু দেখি। তবে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে, আমি আবারও বলেছি ভাই, আমি বললাম এটা, এখন তো আমি পাবলিকলি বলছি, এটা হবে 1928 সাল। আলেকজান্ডার ফ্লেমিং, তিনি একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী, তিনি আমেরিকাতে বা ইউএসএ তে 1928 সালের শেষ দিকে পেনিসিলিন নামক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে। এটা একদম ক্লিয়ার। এবং আমরা একটু তবে বলছি, তবে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে পেনিসিলিন আবিষ্কার করা হয় বা তৈরি করা হয়। পেনিসিলিন তৈরি করা হয়, এই প্রশ্নটা যদি করে কি বলেছিল, বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে, তাহলে অ্যান্সারটা হবে পেনিসিলিয়াম ট্রাইসোজিনাম নামক ছত্রাক থেকে। তাহলে আমরা একটু ভুল না করে ফেলি। হ্যাঁ, যদি আমাদের প্রশ্ন আসে, আবারও বলেছি অনুরোধ থাকবে, আমি আবারও বলছি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছেন কোন ছত্রাক থেকে, তাহলে কিন্তু আমরা দাগাবো পেনিসিলিয়াম নটাটাম। কিন্তু যদি বলা হয় বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে পেনিসিলিন তৈরি করা হয় কোন ছত্রাক থেকে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই দাগাতে হবে পেনিসিলিয়াম ট্রাইসোজিনাম। পেনিসিলিয়াম ট্রাইসোজিনাম। তাহলে আমরা এটা মোটামুটি একটু দেখি। আমাদের তাহলে পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি জীবাণু ধ্বংস করে, এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমাদের অপশন দিবে, একটু দেখো অপশন দেবে, পদে দিবে অ্যান্টিসেপটিক, হতে দেবে অ্যান্টিবায়োটিক, গতে দিবে ভ্যাকসিন, হতে দেবে কোনটি নয়। তাহলে আমরা কি দাগাবো একটু বলো। আমি আবারও বলছি, নিচের কোনটি জীবাণু ধ্বংস করে, আমরা অ্যান্সার কি দাগাবো একটু খেয়াল করো ভাই। অ্যান্সারটা আমরা তাহলে কি দাগাবো, নিচের কোনটি জীবাণু ধ্বংস করে, অপশন অ্যান্টিসেপটিক, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, কোনটি নয়, কি দাগাবো।
তাহলে ঠিক এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন। আবারও বলছি এটা ডিরেক্টলি একটা বিসিএস এর প্রশ্ন। তাহলে এটা আমরা ব্যাখ্যায় গেলে ভালো বুঝবা কেন প্রশ্নটা এরকম করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে আমরা অ্যান্টিবায়োটিক। এটা ব্যাখ্যা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখন আমরা বুঝি না অ্যান্টিবায়োটিক আসলে কি। অনেকে এটা না বুঝে শুধু এটা ছোটখাটো 2 লাইন বই পড়ে আমরা চলে যাচ্ছি। ভাই অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রোটিন কণা। কি কণা? প্রোটিন কণা। ভালো করে বোঝো, প্রোটিন কণা। তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের প্রোটিন কণা যা 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 প্রধানত ব্যাকটেরিয়ার উপর কাজ করে। ব্যাকটেরিয়ার উপর কাজ করে এবং অন্যদের উপর প্রভাব ফেলে। ভাষাটাকে পড়ো, প্রভাব ফেলে। তার মানে স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। তাই এখন বলো আমাদের টোটাল রোগের, ভালো করে বোঝো, ব্যাকটেরিয়া জনিত রোগ কত পার্সেন্ট? ব্যাকটেরিয়া জনিত রোগ হয় কত পার্সেন্ট আমাদের হয়? 70%। ভাইরাস দ্বারা আমাদের কত পার্সেন্ট রোগ হয়? মাত্র 28%। ছত্রাক দ্বারা আমাদের কত পার্সেন্ট রোগ হয়? 2%। কেন পিএসসি প্রশ্নটা, আবারও বলছি, কেন পিএসসি প্রশ্ন এরকম করলো? নিচের কোনটি জীবাণু ধ্বংস করে? কেন বললো প্রশ্ন? পিএসসির ব্যাখ্যাটা ভালো করে দেখো। বলতেছে অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা প্রোটিন কণা যা প্রধানত ব্যাকটেরিয়ার উপর কাজ করে এবং অন্যদের উপর প্রভাব ফেলে। তাহলে আমাদের টোটাল রোগের 100% এর মধ্যে 70% এর উপরে কাজ করতেছে কি? অ্যান্টিবায়োটিক। তাহলে 100% এর মধ্যে 70% এর উপরে যদি ব্যাকটেরিয়া কাজ করতে পারে, তাহলে আমরা ম্যাক্সিমাম 100 এর মধ্যে 70% মানে কি? ফার্স্ট ক্লাস পাওয়া। মানে 70% কাজ করে ফেললাম, মানে আমরা বলতেই পারি এরা জীবাণুর উপর কাজ করে থাকে। তাহলে এটা সামগ্রিক অর্থে, অর্থাৎ এই প্রশ্নটা সামগ্রিক অর্থে কোনোভাবেই ভুল নেই। তাহলে আমরা একটু পরেরটা দেখি, একটু খেয়াল করো। আমরা পরের যদি টপিকটা একটু দেখি যে ভ্যাকসিন কি বা ভ্যাকসিনেশন। ভাই ভ্যাকসিনেশন আর একটা শব্দ হচ্ছে ইমিউনাইজেশন। আমি আবারও বলছি, একটু খেয়াল করো, একটু অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেবো। ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে আমরা বলি টিকা, আর সন মানে প্রসেস বা প্রক্রিয়া। তাহলে আমরা বলি, এখানে একটা শব্দ লাগাই দিই, টিকা গ্রহণ প্রক্রিয়াকে আমরা বলি ভ্যাকসিনেশন। তাহলে টিকা শর্ট ফর্মে যদি বলি, টিকা গ্রহণ প্রক্রিয়াকে আমরা বলছি ভ্যাকসিনেশন। ভালো করে দেখো। আর এই ভ্যাকসিনটা আমাদের দেহে অনাক্রম্যতা সৃষ্টির প্রক্রিয়া। এখন একটু খেয়াল করো, ইমিউনিটি আমরা আগে পড়াইনি। ইমিউনিটি, আবারও বলছি, ইমিউনিটি বাংলাটা হচ্ছে অনাক্রম্যতা। তাহলে ইমিউনিটি বাংলা হচ্ছে অনাক্রম্যতা। যদি আমরা না বুঝি তাহলে একটু লিখতে পারি দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা। দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকে আমরা বলছি অনাক্রম্যতা। একেও দেখো, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। তোমাদের কমেন্টগুলো দেখছি অ্যান্সার করার জন্য, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা বলছি ভ্যাকসিনেশন হচ্ছে টিকা গ্রহণ প্রক্রিয়া, অনাক্রম্যতা সৃষ্টির প্রক্রিয়া বা দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। একটু খেয়াল করো, এখানে আমরা যদি একটু দেখি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে
ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটু দেখো, আহ, পৃথিবীতে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে টিকা, পৃথিবীতে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে টিকাদান প্রক্রিয়া, পৃথিবীতে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে টিকাদান প্রক্রিয়া শুরু হয়। কি হবে आंसर? একটু দ্রুত বলো তো ভাই। পৃথিবীতে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে টিকাদান প্রক্রিয়া শুরু হয়। দ্রুত বলো, একটু দ্রুত বলো। একটু মনোযোগ দাও। কবে পৃথিবীতে সর্বপ্রথম বিনামূল্যে টিকা দেওয়া শুরু হয়েছে? একটা প্রশ্ন। ২ নম্বর দেখো, বাংলাদেশে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে টিকাদান শুরু হয়েছে। একটু বলো। বিনামূল্যে টিকাদান শুরু হয়েছে। তাহলে কি বলেছে? পৃথিবীতে সর্বপ্রথম ১.৫ সালে বিনামূল্যে শুরু হয়েছে। তাহলে আমরা অ্যান্সার দেব ১৯৭৪ সালে যদি পৃথিবী বলে, আর যদি বাংলাদেশ বলে তাহলে আমরা অ্যান্সার দেব ১৯৭৯ সাল। ১৯৭৯ সাল। তাহলে আবারও বলছি, পৃথিবী যদি বলে তাহলে আমরা অ্যান্সার দেব ১৯৮৪ সালে, আর ৭৪ সালে। আর যদি বলে বাংলাদেশ বলে তাহলে আমরা অ্যান্সার দেব ১৯৭৯। ইমিউনিটির বাংলা হচ্ছে অনাক্রম্যতা। এখন আমরা একটু খেয়াল করে দেখো ভাই, যদি ভাষাটা আবার চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে বাংলাদেশে, একটু খেয়াল করো, বাংলাদেশে সফলভাবে ১.৫ সালে বিনামূল্যে টিকাদান সম্প্রসারিত কার্যক্রম চালু হয়েছে। তাহলে আনসারটা কি হবে? একটু ভাষাটা ভালো করে দেখো। ভাষাটা ছিল বাংলাদেশে সফলভাবে ১.৫ সালে বিনামূল্যে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম চালু হয়েছে। তাহলে আনসারটা কি হবে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে ১৯৮৫ সালে। ১৯৮৫ সালে। ১৯৮৫ সালে। আমরা একটু পরের টপিকটাকে দেখি। বিনামূল্যে টিকাদান কার্যক্রমকে ইপিআই টিকা বলে। ইপিআই কি হয়? এক্সপেন্ডেড program on immunization. Expanded program on immunization এর বাংলা হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। একটু দেখো এটা কি বলছে ভাই, দেখো বিনামূল্যে টিকাদান কার্যক্রমকে আমরা ইপিআই বলছি। ইপিআই হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বাংলা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম।
সম্প্রসারিত টিকাদান কার্যক্রম। সম্প্রসারিত টিকাদান কার্যক্রম। আবার বলছি ভাই, সম্প্রসারিত টিকাদান কার্যক্রম। আমরা একটু একটু খেয়াল করি, তাহলে ইপিআই টিকা, ইপিআই টিকা কতটি, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে আনসার হবে 6টি। ইপিআই টিকা কতটি? 6টি। এই ইপিআই টিকা কিন্তু বলে নাই আমাদের জন্য, বলছি ইপিআই টিকা কতটি, তাহলে আনসার হবে 6টি। এই টিকাগুলো কারা গ্রহণ করে? গ্রহণকারী কারা? গ্রহণকারী। এবং এই টিকাগুলো যারা দিচ্ছে অর্থায়নে কারা? একটু খেয়াল করতে হবে। গ্রহণকারী হিসেবে আমরা যাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে শিশু ও মহিলা। আর অর্থায়নে আমরা যারা অর্থায়ন আমাদের অর্থ দিচ্ছে তারা হচ্ছে WHO, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে WHO, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক এই 3টি সংস্থার অর্থায়নে শিশু ও মহিলাদের মধ্যে যে বিনামূল্যে টিকাগুলো দেওয়া হয় তাকে আমরা বলছি ইপিআই টিকা। আবারও বলছি, তাকে আমরা বলছি ইপিআই টিকা। এখন একটা প্রশ্ন আমরা দ্রুত আনসার দেবো, দেখি পারি কিনা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইপিআই টিকা কতটি? বাংলাদেশের ইপিআই টিকা কতটি? আমরা আবারও বলছি, শব্দটা হচ্ছে বাংলাদেশের ইপিআই টিকা কতটি। নাম্বার 1 6টি, খতে লেখো 7টি, গতে লেখো 8টি, লাস্টে লেখো 10টি। তাহলে বাংলাদেশের ইপিআই টিকা কতটি? বাংলাদেশের ইপিআই টিকা কতটি? দ্রুত বলতে হবে। কোভিড-19 টিকা অবশ্যই ইপিআই টিকা নয়। ইপিআই টিকা হচ্ছে ওই 3টি সংস্থার অনুমোদনকৃত। সকল বিনামূল্যে টিকা ইপিআই টিকা নয়। আমরা ইপিআই টিকার নাম লিখে দেব। তাহলে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ইপিআই টিকা মোট কয়টি? 10টি। বাংলাদেশের ইপিআই টিকা কয়টি? 10টি। একটু খেয়াল করি, এখানে তো আমরা লিখি বাংলাদেশের ইপিআই টিকা সমূহ। বাংলাদেশের ইপিআই টিকা সমূহ। এর পাশে আমরা লিখি ডিজিজ নেম, এর পাশে লিখব ভ্যাকসিন নেম। 1 নম্বরে দেওয়া পোলিও ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। যক্ষ্মা BCG। 3 নম্বরে লেখো ডিপথেরিয়া DPT। 4 নম্বর বুকিং কাশি। ডোজের পার্থক্য আছে DPT। 5 নম্বর লেখো ধনুষ্টঙ্কর। ধনুষ্টঙ্করের আরেকটি বাংলা হচ্ছে টিটেনাস। টিটেনাস হচ্ছে TT, টিটেনাস টক্সিক। 6 নম্বর হচ্ছে হাম। হাম হচ্ছে মিজলেস, মামস, রুবেলা। একটু লেখা শেষ করি। টিটি হচ্ছে টিটেনাস টক্সিক।
এই 6টা যদি লেখা হয়, আমরা হচ্ছে 7 নাম্বার হেপাটাইটিস বি, সংক্ষেপে আমরা বলি হেপ বি বা হেপাটাইটিস বি। 8 নাম্বার একটু বলো, 8 নাম্বারে বলো নিউমোকক্কাল নিউমোনিয়া, এটা হচ্ছে পিসিভি। পিসিভি হচ্ছে, পিতে হচ্ছে নিউমোকক্কাল, সিতে হচ্ছে কনজুগেট, বিতে ভ্যাকসিন। 9 নাম্বার হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এটা হচ্ছে এইচ তে হিমোফিলাস, আই তে ইনফ্লুয়েঞ্জা বি। 10 নম্বর হচ্ছে আম রুবেলা, আম রুবেলা, আম রুবেলা হচ্ছে এম আর। মিজলেস রুবেলা, এটা হচ্ছে 2010 সালে নভেম্বরে চালু হয়েছে, সর্বশেষ হচ্ছে 2010 সাল নভেম্বর। আবারও বলছি, একটু খেয়াল করে দেখো আমরা কি কি লিখলাম এক নজরে, আবার একটু একটু দ্রুত। আমরা যদি 10টি টিকার নাম একটু দেখে রাখি, ইজিলি আমরা পারবো। সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে 2 ধরনের প্রশ্ন হতে পারে। এক হচ্ছে নিচের কোনটি ইপিআই ভুক্ত রোগ বা ইপিআই ভুক্ত টিকা, এটা এক ধরনের প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে বলতে পারে ওপিভি কোন রোগের টিকা, আমরা বলবো পোলিওর টিকা। আমাদেরকে বলতে পারে ডিপিটি বা বিসিজি কোন রোগের টিকা, যক্ষ্মার টিকা। আবার টেকনিক্যালি বলতে পারে ধনুষ্টঙ্কার বা টিটেনাসের টিকা কোনটি, টিটি, এভাবে। তাহলে আমরা একটু একবার সবাই দেখে নিই। ওপিভি, পিতে পোলিও, মনে রাখার টেকনিক দেখো, ওপিভি পিতে পোলিও, বিসিজি জিতে যক্ষ্মা, ডিপিটি ডিতে ডিপথেরিয়া, টিটি টিতে টিটেনাস, এমএমআর এমএ হাম, একটু খেয়াল করো, এইচ তে হেপাটাইটিস, পিতে নিউমোনিয়া, সিতে কনজুগেট, বিতে ভ্যাকসিন, আবার এইচ তে হিমোফিলাস, আই তে ইনফ্লুয়েঞ্জা, বিতে বি, এম এ মিজলেস, আর রুবেলা মানে হাম রুবেলা। আমি আবারও বলছি সর্বশেষ এটি দেখো, আমি আবারও বলছি সর্বশেষ একটা কথা বলে শেষ করি। আমি আবারও বলছি লাস্ট কথাটি, যে বিসিএস এর পরীক্ষা দেয়, বিসিএস এর পরীক্ষা দিয়ে আমরা 4 লাখ 5 লাখ পরীক্ষার্থী, এদের মধ্যে কেন 20,000 টিকি, তা আমরা উন্মুক্ত ক্লাস নিতে গেলে আমরা দেখতে পাই। আবারও বলছি, একটু মনোযোগ দাও প্লিজ। যারা আমরা অপ্রয়োজনীয় বা সুন্দর একটা কার্যক্রমকে ব্যাহত করার চিন্তা নিয়ে আসি, এটা কোনোভাবেই ভালোবাসার মানুষ হিসেবে, বড় ভাই হিসেবে এটা কাম্য নয়। আমরা আবারও বলছি, লকডাউনে আসি, পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে যদি আমরা সৃষ্টিকর্তাকে ভালোমতো স্মরণ করি এবং মা বাবার সর্বোচ্চ আশীর্বাদ নিয়ে আমরা যদি বিনয়ের সাথে পড়াশোনা করি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে একটি ভালো চাকরি দিয়ে দেবে। আবারও বলছি, আমরা কারোর কাছে জবাবদিহি না করলেও সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা আবারও বলছি, যে বিষয়ে পড়ি না কেন, সর্বপ্রথম কাজ হচ্ছে সৃষ্টিকর্তা মানুষ রূপে পাঠিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, মা বাবার মাধ্যমে পাঠিয়েছে, তাদের সর্বোচ্চ আশীর্বাদ নেওয়া, এবং প্রত্যেকটি বিনয়ের সাথে, মনোযোগ, আন্তরিকতার সাথে যে কোনো টপিক পড়লে, আমি আবারও বলছি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি, আমরা ভালো মতো যদি চেষ্টা করি,
সফলতা অবশ্যই আমাদের আসবে ইনশাআল্লাহ।